আরিফ বিল্লাহ, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সমন্বয়ক। আরিফ বিল্লাহ, আপনাকে দেখালাম বাংলাদেশ থেকে পাকিস্তানে গিয়ে চর থাপ্পড় লাথি ঘুষি কে এসেছে আপনাদের ভাইয়েরা। কয়েকজন বাংলাদেশি এই মুহূর্তে বলছেন তারা অভিবাসন দপ্তরে গেছেন এবং তাদের বলা হয়েছে বাঙালি সাইড হয়ে যা, চর মারবো। চর মেরেওছে, বেশ কয়েকটা লাথি কিলো মেরেছে। তো বাবার কাছে ছোটবেলায় আমরা মার খেয়েছি সবাই, তা এই বাংলাদেশিরা কি মনে করছে যে বাবার কাছে মার খাওয়াটা যেমন একটা সুখের অনুভূতি, সেই রকম সুখের অনুভূতি নিয়ে ফিরেছে? না এইবার আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের প্রকৃত বন্ধু ভারত এবং পাকিস্তান যে আসলে তাদের উল্টে বন্ধুর জায়গায় শত্রুতা করছে? বুঝতে পারছেন কি একটু একটু, নাকি এখনো সেই জায়গায় পৌঁছননি? ধন্যবাদ জানাই আপনাকে এবং আমাকে রিপাবলিক বাংলায় ডাকার জন্য। রিপাবলিক বাংলার পরিবারকেও ধন্যবাদ জানাই। আমি যে কথাটি বলতে চাই যে এমন একটি ঘটনা পাকিস্তানে ঘটেছে, তার আগে আমি একটু মনে করিয়ে দিতে চাই। গত কয়েকদিন আগে ভারতে কিন্তু বাংলাদেশের হাই কমিশনের সামনে পতাকা নামিয়ে পদদলিত করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়, বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানো হয়। তখন কেন আপনারা বলেননি যে একটি পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের বন্ধুসুলভ রাষ্ট্র, সেই রাষ্ট্রকে এই ধরনের... আরিফ বিল্লাহ, এক মিনিট আপনাকে বলতে দেবো, আপনার কথার একটা কাউন্টার দিই। বাংলাদেশের হাই কমিশনে যে ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে প্রথমে কেন ঘটে? তার কারণ ভারতের পতাকা নিয়ে আপনারা নিজেদের ইউনিভার্সিটির সামনে রেখে তার উপর লাফালাফি করছিলেন বাদরের মতো। সেটার জন্য বাংলাদেশের হাই কমিশনের সামনে একটি ঘটনা ঘটে, ভারত একটি স্টেটমেন্ট দিয়ে বলে যা হয়েছে তার জন্য আমরা দুঃখিত। বাংলাদেশ থেকে আজ পর্যন্ত একটা স্টেটমেন্ট পাইনি যে ভারতের পতাকা অবমাননা করার জন্য আমরা দুঃখিত বা আমাদের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। এই হলো একটা সভ্য দেশ এবং একটা অসভ্য দেশের মধ্যে তফাৎ, এটা আপনাকে স্পষ্ট করে দিলাম। এবার বলুন, পাকিস্তানে আপনাদের ভাইয়েরা গিয়ে চর থাপ্পড় কিল লাথি খেয়ে এসছে, পাকিস্তানকে আপনারা কি বার্তা দেবেন? বিমানবন্দরে গিয়ে ডাস্টবিনের উপরে উঠে বসে, যেখানে জনসম্মুখে হাগু করে বাথরুম করে, তো আপনি কিভাবে ভারতকে সভ্য রাষ্ট্র বলছেন? আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। ভারতে বিদেশি পর্যটক আসার কারণে ভারতীয় নাগরিক সেই পর্যটককে ধর্ষণ করে কিভাবে বলতে আপনাকে? হ্যালো স্যার, একটা কথা বলি, আরিফ বিল্লাহ একটা কথা বলি আপনাকে। আপনি টানা বলে যাচ্ছেন, মাঝে মাঝে আপনি বলবেন, মাঝে মাঝে আমি বলবো, এটা আমার সিস্টেম, ঠিক আছে? এই সিস্টেমে আমরা চলবো এখন থেকে। আপনার সাউন্ডে প্রবলেমও হচ্ছে সেটাও জানিয়ে রাখি, আপনার পিছনে একটা টানা শব্দ চলছে, সেই শব্দটা কমানো গেলেও ভালো হয়। দ্বিতীয় কথা, আপনি বলছেন ভারতের বিভিন্ন কোনো ক্রাইম কোথাও ঘটেছে, কোথাও ধর্ষণ হয়েছে, কোথাও ইত্যাদি হয়েছে। বাংলাদেশে ভারতে সেই ঘটনাগুলো সামনে আসে কারণ ভারতে একটা পুলিশি ব্যবস্থা রয়েছে, কোর্ট রয়েছে। এখানে কোনো ক্রাইম হলে সেটা সংবাদ মাধ্যমে আসে, সেইটা জনসমক্ষে তুলে ধরে শাস্তি দেওয়া হয়। বাংলাদেশে কোনো ক্রাইম ঘটলে সেটার কোনো বিচার হয় না কারণ সেখানে কোর্ট ব্যবস্থা নেই, সেখানে আইনজীবীরা পর্যন্ত দাঁড়াতে পারে না। আইনজীবীরা বলে যে আমরা গণধোলাই করব। এরকম অসভ্য ইতর বর্বর একটা দেশের মধ্যে থেকে আইনের ব্যবস্থা থাকার কথাও নয়। আপনাকে আরও একবার প্রশ্ন করছি, পাকিস্তানে গিয়ে আপনাদের ভাইয়েরা কিল চর ঘুষি লাথি খেয়ে এসছে, আপনারা পাকিস্তানকে কি বলবেন? এই প্রশ্নের উত্তর চাইছি, ভারতের কথা নয়, পাকিস্তানের কথা জিজ্ঞেস করছি। ঢাকা থেকে বড় একটি টিম যারা এখানে গিয়ে এই জামিন শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে লড়েছে, প্রায় 22 জনের একটি টিম ছিল, যেখান থেকে আপনি কি কালা? আপনি শুনতে পাচ্ছেন না? আমি চিন্ময় কৃষ্ণ দাস নিয়ে প্রশ্ন করিনি, গতকাল ডিবেট করেছিলাম, হয়ে গেছে। আপনি যদি কালা না হন তাহলে আমার কথা বুঝুন। আমি বলছি পাকিস্তানে গিয়ে আপনাদের ভাইয়েরা চরথাপ, আচ্ছা আপনি তো বাঙালি, একটা বাইট শোনাই। এই পাকিস্তানের থেকে যারা ফিরে এসেছে সেই বাঙালিরা বলছে বাঙালি বলে পাকিস্তানে বলা হয়েছে সাইড হয়ে যা। রোকেয়া প্রাচীর কাছে যাওয়ার আগে সেই বাইট শোনাবো এবং আবার ফিরবো আরিফ বিল্লার কাছে। আপনি একটু চুপ করুন আরিফ বিল্লাহ, আপনি এখনো বলে যাচ্ছেন, আশ্চর্য লোক। বলছেন একটু চুপ করুন, শুনুন, শুনে উত্তর দিন, প্রশ্ন বুঝুন। পরীক্ষার খাতায় গিয়ে প্রশ্ন এক উত্তর এক, তাহলে নম্বর পাবেন কি করে? নম্বর দিতে পাচ্ছি না আপনাকে, 0 হয়ে যাচ্ছে। শুনুন বাইট, ফিরছি। যে উপরের থেকে হ্যাঁ অর্ডার আছে যে বাংলাদেশি মানুষ কোনো অ্যালাউ করবো না। সাথে সাথে জিজ্ঞাসা করছে যে বাঙালি, সাইড করে দিচ্ছে এক সাইডে, যে বলছে যে তোমাদের এন্ট্রি নেই এই জায়গায়, তোমরা বাঙালি, হ্যাঁ শুধু পাসপোর্টটা এরকম ভাবে দেখাইছে, তোমার কোনো সমস্যা নাই, তোমরা নিচ্ছে না, উপরের নির্দেশ, তোমরা বাংলাদেশি লোক নিবে না। আচ্ছা, একদিকে পাকিস্তানে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশিদের চর থাপ্পড় কিল মারা হচ্ছে, সেই বাইট আমরা শুনলাম। বলা হচ্ছে তোমরা বাঙালি, তোরা কি বাঙালি, সাইড হয়ে যা, বাঙালি হলে সাইড হয়ে যা। পাকিস্তানে এরকম প্রকাশ্যে হচ্ছে। কিন্তু পাকিস্তানের সেখানের বিদেশ মন্ত্রী এই বাংলাদেশি যাদের বুদ্ধি একটু কম তাদেরকে ভুল বোঝানোর জন্য, তাদেরকে ভুলিয়ে রাখার জন্য, ছেলে ভোলানোর জন্য কি বলেছে দেখবো একবার। কি বলছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী? তিনি বলছেন এই মুহূর্তে যে বাংলাদেশ আমাদের হারানো ভাই। এই মুহূর্তে
বাংলাদেশ আমাদের হারানো ভাই, ইশক দার বলছেন, বিদেশ মন্ত্রী। এবার বাংলাদেশ আমাদের হারানো ভাই, বাংলাদেশকে আমরা সহযোগিতা করব এই কথাও তিনি বলেছেন। বাংলাদেশ আমাদের হারানো ভাই এই কথা বলেছেন। এবার আমার প্রশ্ন হচ্ছে, হারানো ভাই বলে কি জুতো খুলে লাথি মারা হয়েছে? আমরা কি আমাদের হারানো ভাইদের জুতো খুলে লাথি মারি? রোকেয়া প্রাচী, আপনার কাছে যাব। আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশি যারা মার খেয়ে এসছে পাকিস্তান থেকে, তাদের জুতো লাথি দিয়ে মারা হয়েছে, কিলচর ঘুষি মারা হয়েছে, আর পাকিস্তান বলছে বাংলাদেশ আমাদের হারানো ভাই, এদিকে চাল ডাল তো ভারত দিচ্ছে। তাহলে যারা এই কাজের সমর্থন করছে, যে মৌলবাদীরা, এই যেমন একটু আগে একজন বলছিলেন, তা আপনি কি বলবেন তাদের? ধন্যবাদ রিপাবলিক বাংলা। দেখেন, 1971 সালে পাকিস্তান কি জিনিস সেটা দেখিয়ে দিয়েছে। তো পাকিস্তান 1971 সালে আমাদের 30 লাখ শহীদ এবং 3 লাখ মা বোনের সম্ভ্রম নিয়েছিল। আজকে বাংলাদেশে সেই পাকিস্তানের দোসর আল বদর আল শামস রাজাকার যুদ্ধাপরাধী যারা রয়ে গেছে, তাদের যে দোসর যারা রয়ে গেছে, তাদেরই পাকিস্তান প্রীতি আছে। আমরা পাকিস্তানকে ভালোবাসি না। পাকিস্তান কোনোদিন তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি। আজকে যদি তারা বলে থাকে হারানো ভাই বাংলাদেশ, তাহলে আমার প্রশ্ন, কিসের হারানো ভাই? আপনি আপনার পরিবার যদি মনে করেন, তাহলে 30 লাখ শহীদ কি করে হয়? কি করে 3 লাখের মা বোনের সম্ভ্রম যায়? কাজে এগুলো মিথ্যা কথা, বানোয়ার কথা, এগুলোকে আমরা প্রত্যাখ্যান করি ঘৃণা ভরে। এবং আজকে বাংলাদেশে যারা পাকিস্তানের প্রতি দরদ দেখাচ্ছে, মায়া মমতা দেখাচ্ছে, তাদের দেশাত্মবোধ নিয়ে আমরা প্রশ্ন তুলি। কারণ আজকের বাংলাদেশে যে জঙ্গি তৎপরতা, যে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি আজকে বাংলাদেশকে যে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আজকে বাংলাদেশ ভারত বিদ্বেষ যারা তৈরি করছে এবং আজকে অবৈধভাবে যারা ক্ষমতায় গেছে, তারা পাকিস্তানিদের মদদে এই ক্ষমতাটা দখল করেছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোদিনই বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ করেননি, কিন্তু আজকে এই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মর্যাদাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে, যে পাকিস্তানিদের কাছে আমাদেরকে অসম্মানিত করছে। এই যে ভাইরা কিল থাপ্পড় খেয়েছে, ওদের সৌভাগ্য যদি এখানে কোনো নারী থাকতো, রেপ হয়তো, যদি এখানে ওরা যে জীবন নিয়ে বেঁচে এসছে, এটাই তো ওদের। কেন ওরা গেছে পাকিস্তানের কাছে? আমি আরিফ বিল্লাহর কাছে যাবো। আরিফ বিল্লাহ, আবারও আপনাকে বাংলা ভাষায় প্রশ্ন করছি। আচ্ছা, বাংলা ভাষায় আশা করি বুঝবেন, উর্দুতে বলতে হবে না। যদি উর্দুতে বলতে হয় বলুন, আমি উর্দুতেও বলতে পারি, গুগল ট্রান্সলেটের প্রয়োজন পড়বে, কারণ উর্দুটা আমি জানি না, গুগল ট্রান্সলেট করে বলতে পারি। আপনি হয়তো উর্দুটা বেশি ভালো বোঝেন। প্রশ্ন করছি, আপনাদের হারানো ভাই বলছে, তারপর কিল চর লাথি ঘুষি মারছে অভিবাসন দপ্তরে। আপনারা পাকিস্তানকে কি বলবেন? হারানো ভাইকে খুঁজে পেয়ে কি চর লাথি মারছে তারা? এর পিছনে কি কারণ? আপনারা কিছু বলবেন না পাকিস্তানকে, নাকি ভয় আছেন? পাকিস্তান যদি এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, অবশ্যই তাদেরকে ক্ষমা চাইতে হবে। এর আগে আমি আরো বলে নিচ্ছি, ভারত শুধু তাদের প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়েই সীমাবদ্ধ, তাদেরকেও ওপেন ক্ষমা চাইতে হবে। একই সাথে পাকিস্তান দীর্ঘ সময় যাবৎ আমাদের কাছে বারবার ক্ষমা চেয়ে আসছে, বলে আসছে যে তারা 71-এর ঘটনা নিয়ে, 71-এ যে যুদ্ধ হয়েছে সেটি নিয়ে তারা দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়েছে। আমরা তাদেরকে ক্ষমা করছি না করেছি সেটা ভিন্ন বিষয়। না, ক্ষমা চেয়েছে কোথায়? তারা তো চর থাপ্পড় লাথি মারছে দাদা। কোথায় ক্ষমা চেয়েছে? চর থাপ্পড় লাথি মারছে আপনাদের। রাষ্ট্র যদি ভারত বাংলাদেশের নাগরিকের উপর, আরে আপনাদের চর থাপ্পড় লাথি মারছে পাকিস্তানে। আরে বাইটটা একবার শোনাই, চর থাপ্পড় লাথি খেয়ে এসে বাইটটা আরেকবার শোনাবো। শুনুন, আরিফ বিল্লাহ পাকিস্তান থেকে ফিরেছে চর থাপ্পড় খেয়ে, বাইট। জনপ্রতি 500 টাকা করে দিতে, $500, 4 জনের $400 দিছি। তারপর টাকা নেওয়ার পরে যখন আমাদের এয়ারপোর্ট বিমান আর কি অপহরণ করে বিমানে ঢুকাবে, তখন পরে আমার ওই জায়গা থেকে মারতে মারতে 3 তলায় তুলছে। তো আমার ওই জায়গা থেকে টানা হেঁচড়া করতে করতে বিমানে তুলে নিয়ে গেছে। আমাকে যখন নিয়ে গেছে, যে বলছে যে ওই যদি প্রমাণ না দিতে পারোস তাহলে কিন্তু তোর মারতে মারতে উপরে নিয়ে আসবো। ফোনে বলে দিছে যে লোকটারে চেঞ্জ করে দিতে, তো সাথে সাথে লোকটারে চেঞ্জ করেছি। আমার যাওয়ানোর পরে বলতেছে যে এমতে কে কোন আদমি হ্যাঁ। আচ্ছা, আমি বলতেছি যে এটার তো নাই। তখন আছে আমার ডাকাইতে পিছিয়ে থাপড় ঘুষি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।